আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস টপিকস এর স্যাম্পলিং এন্ড এস্টিমেশন এই রিডিংটা কভার করব। এটা বুক 1 অর ভলিউম 1 এর লার্নিং মডিউল 5 বা রিডিং নাম্বার 5। তো এখানে বেশ কিছু লার্নিং আউটকাম আছে, সবগুলোই ইনশাআল্লাহ আজকে আমরা কভার করব। ফার্স্ট ওয়ান হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্রবাবিলিটি স্যাম্পলস উইথ নন প্রবাবিলিটি স্যাম্পলস। সো প্রবাবিলিটি স্যাম্পল আর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পল এখানে মেইনলি আমরা ডিসকাস করব। So probability sample টা কি? Sampling when we know the probability of each member বা each outcome, প্রত্যেকটা আউটকামের একটা প্রবাবিলিটি আমরা যখন জানবো। সে ফর এক্সাম্পল আমরা যদি এখন বলি যে আমাদের জিডিপি ফোরকাস্ট, জিডিপি কত হতে পারে। সো আমাদের কি হবে, ধরেন আমরা একটা স্কেল করলাম যে বাংলাদেশের নেক্সট ইয়ারের জিডিপি 2%, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, or আমরা এইভাবেও বলতে পারি 2 to 3, 3 to 4, 4 to 5, এইভাবে করে আমরা একটা রেঞ্জ করতে পারি। এখন আপনারা স্বাভাবিকভাবে কি আমরা একটা উই ক্যান অ্যাসাইন সাম প্রবাবিলিটি যে কোনটা আসলে ইট ক্যান হ্যাপেন, যে এটা 0ও হইতে পারে, 10ও হইতে পারে, 15ও হতে পারে। বাট প্রবাবিলিটি অফ বিং 0 যেমন খুবই লো প্রবাবিলিটি, দেয়ার ইজ লো প্রবাবিলিটি। At the same time আমরা যদি বলি 15, that has also low probability। এই হচ্ছে ডিফারেন্ট আউটকামের প্রবাবিলিটিটা ডিফারেন্ট। তার মানে এখানে ফর্ম ডিস্ট্রিবিউশন না, তাই তো? তো যখন আমরা এই ধরনের প্রবাবিলিটি অ্যাসাইন করব ডিফারেন্ট আউটকামের জন্য, দেন আমরা ওই স্যাম্পলটাকে বলি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। তার মানে হচ্ছে প্রতিটা আউটকামের সাথে বা মেম্বারের সাথে একটা প্রবাবিলিটি অ্যাসাইন করা থাকছে। আরেকটা কি হতে পারে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এই ক্ষেত্রে আপনার সবগুলোর প্রবাবিলিটি ইজ ইকুয়াল। যেমন আমরা ওই যে ডাইস যদি থ্রো করি, ডাইসে যে কোনো একটা নাম্বার, সে 1 to 6, যে কোনো একটা নাম্বার আসার প্রবাবিলিটি দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল। যখন ইকুয়াল হবে তখন আমরা সেটাকে বলছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা শুধু র্যান্ডম স্যাম্পলিং আমরা বলছি। নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ যখন আমরা জাজমেন্ট ইউজ করছি, ইউজ জাজমেন্ট অফ রিসার্চার, লো কস্ট রেডিলি অ্যাভেইলেবল ডাটা। যখন আমরা কোনো আইটেমকে সিলেক্ট করার জন্য রেডিলি অ্যাভেইলেবল ডাটা ইউজ করছি অথবা আমাদের বা রিসার্চারের জাজমেন্ট ইউজ করছি, তখন আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছি। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং, নর্মাল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নেক্সট হলো এক্সপ্লেইন স্যাম্পলিং এরর। আমরা যখন স্যাম্পল কালেক্ট করি, স্যাম্পল কালেক্ট করে সেখান থেকে আমরা টোটাল পপুলেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটার বের করার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে হোল পপুলেশনটা যদি হয় সে 5 crore, আর সেখান থেকে আমরা যদি ধরেন 10,000 স্যাম্পল নিয়ে সেটার উপরে সে ধরেন 5 crore পিপলের আমরা হাইট, অ্যাভারেজ হাইট আমরা বের করতে চাই। তাহলে আমরা যদি পুরো 5 কোটি মানুষেরই হাইটকে নিয়ে দেন আমরা অ্যাভারেজ করি, ডেফিনেটলি আমরা রাইট অ্যাভারেজটা পাবো। তো সেটাকে আমরা নর্মালি প্রকাশ করে থাকি হচ্ছে এক্স বার দিয়ে। এখন সরি, এটা আমরা প্রকাশ করে থাকি হচ্ছে মিউ দিয়ে। এখন আমরা যে স্যাম্পলসে আমরা 5 crore সবার হাইট আমরা মাপলাম না, আমরা 10,000 স্যাম্পল থেকে আমরা হাইট ডিটারমাইন করলাম, অ্যাভারেজ হাইট কাউন্ট করলাম। কাউন্ট করে আমরা বুঝতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পপুলেশন। যেহেতু আমরা সবগুলাকে হোল পপুলেশনকে কাউন্ট করি নাই, সেহেতু দেয়ার ইজ অলওয়েজ পসিবিলিটি যে সামান্য হইলেও কিছু এরর আসবে। যে আমার যদি পপুলেশনের হাইট যদি এমন হয় যে
পপুলেশনের ফুল পপুলেশনের হাইট সে 5 ফিট 8 ইঞ্চ, ঠিক আছে। কিন্তু আমরা যে স্যাম্পলটা নিলাম, স্যাম্পল পপুলেশনের হাইট আমরা পেলাম হচ্ছে, ইট ক্যান বি এনিথিং, সো সে 5 ফিট 7 ইঞ্চ। তাহলে মানে কি এই এররটা কত, স্যাম্পলিং এররটা এই ক্ষেত্রে 1 ইঞ্চ হচ্ছে কি আমাদের স্যাম্পলিং এরর। স্যাম্পল এরর হচ্ছে 1 ইঞ্চ। তার মানে পপুলেশনের প্যারামিটার থেকে আমাদের স্যাম্পল থেকে যে প্যারামিটার নিচ্ছি ওইটার যে ডিফারেন্স, এটাকেই বলা হচ্ছে স্যাম্পলিং এরর। তার মানে স্যাম্পল দিয়ে আমরা যখন একটা পপুলেশনের কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটারকে আমরা ডিটারমাইন করতে যাব, তখন কি হতে পারে, লিটল বিট অফ এরর থাকতে পারে, সেই এররটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং এরর। নেক্সট এলওয়েজ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সিম্পল র্যান্ডম, স্ট্র্যাটিফাইড র্যান্ডম, ক্লাস্টার, কনভেনিয়েন্স অ্যান্ড জাজমেন্টাল স্যাম্পলিং। সো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে পিকচারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পল র্যান্ডমটা কি, আমাদের অনেকগুলা পসিবল আউটকাম আছে, অথবা আমরা টোটাল পপুলেশন, এটা ধরেন টোটাল পপুলেশন, এই পপুলেশন থেকে আমরা র্যান্ডমলি সে 5 জনকে সিলেক্ট করলাম, বা 5টা আউটকামকে ভেরিয়েবল কে আমরা সিলেক্ট করলাম। এখানে মনে করেন এটা পপুলেশন মানুষ, হ্যাঁ, এখানে আছে হচ্ছে অনেকগুলো মানুষ আছে, তার থেকে আমরা 5 জন মানুষকে নিয়ে তার ডেটা, 5 জন মানুষের ডেটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা প্যারামিটার বের করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা র্যান্ডমলি 5 জনকে সিলেক্ট করলাম, তখন সেটাকে আমরা কি বলতেছি, সিম্পল র্যান্ডম স্যাম্পল। আরেকটা কি হতে পারে, সিস্টেমেটিক স্যাম্পল। সিস্টেমেটিক কি, ধরেন আমাদের এখানে টোটাল পপুলেশনের মধ্যে, পপুলেশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা, ঠিক আছে। তো আমরা ডিটারমাইন করলাম যে এভরি 3 বা 2 জন পর পর আমরা হচ্ছে গিয়ে 2 জন পর পর আমরা স্যাম্পলটা নিব, ঠিক আছে। বা 15 জন থেকে আমরা 5 জনকে নিব, বাট একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ প্রথম জন নিব, তারপরে 2 জনকে আমরা কি করব বাদ দিয়ে, এরপরে ফোর্থ, অর্থাৎ নাম্বার 1 নিলাম, নাম্বার 4 নিলাম, দেন আমরা আবার 2 জন বাদ দিয়ে নাম্বার 7 নিচ্ছি, 5 আর 6 বাদ দিয়ে, দেন আমরা কি করছি 8 আর 9 বাদ দিয়ে 10 নিচ্ছি। এই যে প্রসেসটা, অর্থাৎ একটা সিস্টেম ডেভেলপ করা, যে আমরা 2 জন বা 3 জন পর পর একজনকে নিব, এইরকম যখন আমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাব স্যাম্পল সিলেক্ট করার জন্য, কারণ স্যাম্পলটা সিলেক্ট করার পরে তারপরে তার ডেটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব, তাই তো। সো আমরা ওই স্যাম্পল গুলো সিলেক্ট করার সময় যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমরা ইউজ করি, তখন সেটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং। আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পল। স্ট্র্যাটিফাইড স্যাম্পলটা কি, যে আমরা টোটাল পপুলেশনটাকে সাব গ্রুপে, সাব ডিভিশনে ভাগ করে নিতে পারি। তো এটা কি হইতে পারে, যেমন মনে করেন এই যে ছোট ছোট একটা গ্রুপ, এখানে এই 4 জনের একটা গ্রুপ, এখানে 4 জনের একটা গ্রুপ, 3 জনের একটা গ্রুপ, 4 জনের একটা গ্রুপ, এবার ছোট ছোট গ্রুপ করে প্রত্যেক গ্রুপ থেকে তার যেই নাম্বার, তার যে রিপ্রেজেন্টেশন, ওইভাবে আমরা কিছু স্যাম্পল যদি নেই, দ্যাট মিনস হচ্ছে যেখানে ধরেন আমরা একটা এরিয়ার মানুষের ইনকাম বের করার চেষ্টা করছি, তখন আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে পুরা এরিয়াটাকে আমরা সে 4 ভাগে ভাগ করে ফেললাম, তার মানে সাব গ্রুপ করে ফেললাম। কেন, কারণ হচ্ছে ধরেন টোটাল এই এরিয়াটার মধ্যে মানুষ আছে হচ্ছে 10,000, আমরা এখান থেকে 100টা স্যাম্পল নিব। র্যান্ডমলি নিলে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে মেবি এটা এখানে হয়ে যেতে পারে, একটা স্পেসিফিক এরিয়াতে কনসেন্ট্রেটেড হয়ে যেতে পারে। আরো একটা প্রবলেম হচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি যখন ডেটাটা কালেক্ট করতে যাবেন হাউস টু হাউস, তখন দেখবেন যে
যাদেরকে আপনি পাঠাচ্ছেন ডাটাটা কালেক্ট করার জন্য, তারা হয়তো কোনো একটা স্পেসিফিক এরিয়াতে গিয়ে ওইখান থেকে কালেক্ট করে চলে আসলো, তারা আসলে সবগুলো এরিয়া কাভার করলো না। এই ধরনের প্রবলেম গুলাকে ট্যাকেল করার জন্য যেটা করা হয় অনেক সময়, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করা হয়। দ্যাট মিনস হচ্ছে এরিয়া ভাগ করে ফেলা হয়। ভাগ করে মনে করেন এই এরিয়াটাতে মানুষ আছে হচ্ছে 5,000, 10,000-এর মধ্যে 5,000ই এখানে। তাহলে কি হবে, আমরা 100 জন, 10,000 জনে 100 জন নিচ্ছি, তার মানে 1% আমরা ডেটা কালেক্ট করছি, তাই তো? 1% আমরা স্যাম্পল হিসেবে নিচ্ছি। তো 1% যদি আমরা স্যাম্পল হিসেবে নিই, তাহলে এখানে কতজন নিব? আমরা 50 জন এই এরিয়া থেকে নিলাম, ঠিক আছে? তো এখানে ধরেন 2,000 লোক আছে। সো 2,000 লোক যদি পাশে এখানে 2,000 থাকে, তাহলে এখান থেকে আমরা 20 জনকে নিলাম। ধরেন এখানেও 2,000 আছে, সো এখান থেকেও আমরা 20 জনকে নিলাম। আর এখানে ধরেন 1,000 মানুষ আছে, সেখান থেকে আমরা 10 জন নিলাম। এটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। দ্যাট মিনস হচ্ছে আমরা সাব ডিভিশন করে বা স্ট্রাডা সাব ডিভিশন করে প্রত্যেকটা সাব ডিভিশন থেকে রিপ্রেজেন্টেটিভ নাম্বার অফ স্যাম্পল আমরা কালেক্ট করব। এটাকে বলা হচ্ছে আপনার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা আপনার স্ট্র্যাটিফাইড এর মতোই, আমরা প্রথমে এটাকে সাব গ্রুপ করে নেব। সাব গ্রুপ করে এখানে ডিফারেন্সটা কোথায়? আমরা ঠিক সাব গ্রুপটা এইভাবে করব না যে আমরা এরিয়াটাকে এইভাবে ভাগ করে ফেললাম, এইভাবে না। বরং হচ্ছে এখানে যেটা হবে যে সাব গ্রুপগুলো কি হবে, ধরেন সিম্পল এইটার কথাই যদি আমরা বলি, তখন ক্লাস্টার স্যাম্পল ইউজ করতে গেলে তখন আমরা কি করব, ধরেন আমরা ক্লাস্টার তৈরি করলাম, যে 10টা ক্লাস্টার, ক্লাস্টার 1 to 10, ঠিক আছে? সো প্রতি ক্লাস্টারে ধরেন 1,000 মানুষ, সেটা এই টোটাল এরিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমরা কোনো স্পেসিফিক এরিয়া অনুযায়ী ক্লাস্টারটা করছি না, বা স্পেসিফিক কোনো ট্রেড বা ক্যারেক্টারের উপরে বেস করে আমরা করছি না, র্যান্ডমলি আমরা ক্লাস্টারটা তৈরি করছি, যেখানে হচ্ছে সব ধরনের মানুষ থাকবে, ঠিক আছে? অর্থাৎ সব এরিয়া থেকে থাকবে, বা পপুলেশনের মধ্যে সব এরিয়া থেকে এরিয়াকে আসলে কাভার করবে প্রতিটা ক্লাস্টার। সো এইভাবে আমরা ক্লাস্টার তৈরি করলাম। ক্লাস্টার তৈরি করার পরে আমরা যে কোনো একটা ক্লাস্টার, মনে করেন ক্লাস্টার 5 আমরা সিলেক্ট করলাম, যেখানে হচ্ছে আমাদের 1,000 মানুষ আছে। সো এই ক্লাস্টার 5টা আমরা র্যান্ডমলি ক্লাস্টার 5 সিলেক্ট করলাম এবং ক্লাস্টার 5 এর উপরে আমরা সার্ভেটা করলাম, এটা একটা হইতে পারে। সো যদি আমরা তাই করি, তখন সেটাকে বলা হচ্ছে ওয়ান স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। অর্থাৎ আমরা যে ক্লাস্টার করলাম, একটা ক্লাস্টারকে সিলেক্ট করে ওই ক্লাস্টারের মধ্যে যা আছে পপুলেশন সবার সার্ভে করলাম, বা সবাইকে আমরা নিয়ে নিলাম, তখন সেটাকে আমরা বলতেছি ওয়ান স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। আবার আরেকটা কি হইতে পারে, আমরা আসলে 1,000 জন আমরা স্যাম্পল হিসেবে নিব না, এখান থেকে আমরা নিব হচ্ছে 200। অর্থাৎ ক্লাস্টার সিলেক্ট করার পরে সেইখান থেকেও আবার আমরা স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং করছি। অর্থাৎ ক্লাস্টারের ভিতরে অল যে রিপ্রেজেন্টেশন গুলো আছে সবগুলাকে আমরা নিচ্ছি না, সেখান থেকেও আমরা যখন যাচাই র্যান্ডমলি সিলেক্ট করব কিছু মানুষকে, তখন সেটাকে বলা হয়েছে টু স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। ইফ এ সাব sample is randomly selected from each selected cluster, then the plan is referred to as two-stage clustered sampling. এরপরে আসি আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিংটা কি? ইউজ রেডিলি অ্যাভেলেবল ডাটা। রেডিলি অ্যাভেলেবল ডাটা যদি আমরা ইউজ করি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। তার মানে আমরা নতুন করে স্যাম্পল কালেক্ট করছি না, আমরা অ্যাভেলেবল ডাটা থেকে, রেডিলি যে অ্যাভেলেবল ডাটা আছে সেখান থেকে আমরা যদি স্যাম্পলিং করি, তখন সেটাকে বলা হয়েছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। Judgmental sampling select observations from the population based on analyst judgment. অর্থাৎ অ্যানালিস্ট তার নিজস্ব একটা জাজমেন্ট ইউজ করে স্যাম্পল গুলাকে যখন সিলেক্ট করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। ডেফিনেটলি ইট ইজ নট র্যান্ডম স্যাম্পলিং, এটা র্যান্ডম স্যাম্পলিং না। নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। সেন্ট্রাল লিমিট থিওরেম,
এখানে কি বলছে, দ্য সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যালাউস আস টু মেক quite precise probability statements about the population mean by using the sample mean. Whatever the distribution of the population, because the sample mean follows an approximate normal distribution for large size samples. So আমরা স্টাডি থেকে জানি যে যেটা হয় পপুলেশন গুলো নরমালি হচ্ছে একটা, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা কি? নরমালি হচ্ছে মাঝখানে একটু কনসেন্ট্রেশন মাঝখানের দিকে বেশি থাকে এবং এক্সট্রিম সাইড গুলাতে আপনার পপুলেশন কম্পারেটিভলি কম থাকে। সো আমরা এই সেন্ট্রাল লিমিট থিওরিকে ইউজ করে আমরা একটা স্যাম্পল, অর্থাৎ আমরা পুরো পপুলেশনকে না নিয়ে স্যাম্পল থেকে যখন আমরা কোনো একটা এস্টিমেট করি, সেটাকে অনেকটাই প্রিসাইজ করে ফেলতে পারি। কিভাবে? ইউজিং সেন্ট্রাল লিমিট থিওরি। ইন জেনারেল, when sample size n is greater than or equal to 30, we can assume that the sample mean is approximately normally distributed. নরমালি স্যাম্পলের সংখ্যাটা যদি 30-এর উপরে হয়, ধরে নেওয়া হয়, বা মোস্ট অফ দ্য কেসে আসলে যেটা হয় যে ওইটা নরমালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। সো লেস দেন 30 হইলে আসলে নরমালি ডিস্ট্রিবিউটেড হয় না, বাট 30-র উপরে যদি স্যাম্পল সংখ্যা হয় নরমালি সেটা নরমাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। According to central limit theorem, when we sample from any distribution, the distribution of the sample mean will have the following properties as long as our sample size is large. স্যাম্পল যদি একটা দুইটা নেন তাহলে ডেফিনেটলি আপনি সেটা পাবেন না, বাট লার্জ স্যাম্পল যদি আপনি ইউজ করেন নরমালি এই ফলোইং প্রপার্টি গুলা এক্সিবিট করে থাকে। কি সেগুলা? দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন এক্স will be approximately normal. তার মানে হচ্ছে আপনার স্যাম্পলের যে মিন সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পপুলেশন মিন। হোল পপুলেশনের মিনের অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয় যদি আমাদের কি হয়, n is greater than 13, নাম্বার অফ স্যাম্পল যদি আমার 30-র উপরে হয়ে থাকে। The mean of the distribution x will be equal to the mean of the population from which the samples are drawn. এই কথাটা এখানে বলা হলো। আর নর্মাল ডিস্ট্রিবিউশন মিনস হচ্ছে কি এই জিনিসটা আর কি, যে মাঝখানে আপনার পপুলেশন বেশি থাকবে আর দুই সাইডে অলমোস্ট সমান সংখ্যক পপুলেশন থাকবে। দ্য ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন x will be equal to the variance of the population divided by the sample size. So আপনার ডিস্ট্রিবিউশন স্যাম্পলের যে ভেরিয়েন্স হচ্ছে আমাদের এটা না, s স্কয়ার উইল বি ইকুয়াল টু দ্য ভেরিয়েন্স অফ দ্য পপুলেশন। তার মানে উইল বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য ভেরিয়েন্স অফ দ্য পপুলেশন। পপুলেশনের ভেরিয়েন্স কত? পপুলেশনের ভেরিয়েন্স হচ্ছে আমরা সিগমা স্কয়ার। সো ইন এনিওয়ে এটাকে আমরা যে স্যাম্পল সাইজ দিয়ে ডিভাইড করলে একই কথাই আসবে। তার মানে হচ্ছে যে ভেরিয়েন্সটাও হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে। অ্যাট দ্য সেম টাইম কি হবে আপনার আপনার হচ্ছে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার মিন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পপুলেশন মিন হবে স্যাম্পলের। দ্যাট মিনস হচ্ছে গিয়ে যদি আমাদের স্যাম্পল সাইজ লার্জ এনাফ হয় তাহলে আমরা আসলে ফুল পপুলেশনটা ইউজ না করেও অলমোস্ট আমরা কাছাকাছি চলে যেতে পারি। when we know sigma কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, the population standard deviation, that is standard error of the sample mean. আমরা যদি স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানি তাহলে স্ট্যান্ডার্ড এরর স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড এররটা কি? দ্যাট মিনস হচ্ছে আপনার স্যাম্পলের যে মিন আর হচ্ছে
আপনার পপুলেশনের যে মিন, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ওই স্ট্যান্ডার্ড এররের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? এই স্ট্যান্ডার্ড এররের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন divided by root over n. So standard deviation of the standard error equal to standard deviation divided by root over n. When we do not know standard deviation, যদি আমরা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না জানি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্ট্যান্ডার্ড এরর যেটা হবে, সেটা সেম জিনিসটাই আমরা জাস্ট এই যে সিগমা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা রিপ্লেস করব উইথ স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। এখানে আমরা কি বের করছি? এখানে আমরা বের করছি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন। তো এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, অ্যাভারেজ রিটার্ন অফ 60 sample stock population না is 10% and standard deviation of the population is 5%. অর্থাৎ ধরেন ওইখানে হয়তো বা 6000 স্টক আছে, তার মধ্যে স্যাম্পল নেওয়া হয়েছে 60টা। এই 60টার আপনার অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10%। আর কি? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5%। তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল কত? স্যাম্পলের স্ট্যান্ডার্ড এররটা কত? সেটা আমরা এই যে আগে যে ফর্মুলাটা, সেই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। কিভাবে? স্ট্যান্ডার্ড এরর ইকুয়াল টু পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন, দ্যাট মিনস 0.65. Interpretation here for sample size 60, distribution of the sample means have a mean of 10%. স্যাম্পলের মিন হচ্ছে 10%, মানে এটাই হচ্ছে এক্স বার হচ্ছে আপনার 10%. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন মিন ইজ 0.65. Next, Louis, contrast a point estimate and a confidence interval estimate of a population parameter. Point estimate আর হচ্ছে confidence interval estimate. Point estimateটা কি? Point estimate is calculated value of a sample used as an estimate of the population parameter. স্যাম্পলের কোনো একটা ভ্যালু দিয়ে আমরা যখন পপুলেশনের কোনো প্যারামিটারকে ফাইন্ড আউট করতে যাব, দেন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। When we need a single number as an estimate of a population parameter, we make use of point estimate. ধরেন আমরা পপুলেশনের অ্যাভারেজ রিটার্ন, ধরেন আমাদের 10,000 স্টক আছে, সেই 10,000 স্টকের অ্যাভারেজ রিটার্ন আমরা বের করতে চাচ্ছি ফ্রম সে 50 স্টক থেকে। 50 স্যাম্পল স্টকের আমি অ্যাভারেজ রিটার্ন নিয়ে, সেখান থেকে রিটার্ন নিয়ে আমি সেটাকে অ্যাভারেজ করে আমি বুঝতে চাচ্ছি হচ্ছে যে ফুল সেট অফ স্টক তাদের হচ্ছে অ্যাভারেজ রিটার্নটা কত। তাহলে কি হবে? একটা পয়েন্ট, একটা নাম্বার আসবে, সেটা হইতে পারে যে 9%, হইতে পারে 9.99%, হোয়াট এভার দ্য কেস মে বি। তার মানে একটা পয়েন্ট, পিন পয়েন্ট একটা অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। আর ইন্টারভেল এস্টিমেটটা কি? একটা রেঞ্জ দিবে, ইন্টারভেল দিবে। Interval estimate is a range of values that brackets the population parameter with some probability. তো এখানে ধরেন আমরা পয়েন্ট এস্টিমেটের ক্ষেত্রে অ্যাভারেজ, আমরা 50টা স্টক থেকে একটা অ্যাভারেজ রিটার্ন বের করলাম, সেটা হচ্ছে 9.5%। এটা কি? পয়েন্ট এস্টিমেট। আর ইন্টারভ্যাল এস্টিমেটটা হচ্ছে যে উইথ সাম প্রবাবিলিটি, যে একটা প্রবাবিলিটি, যে এরকম বললাম যে 95% প্রবাবিলিটি যে আপনার অ্যাভারেজ রিটার্নটা হবে হচ্ছে 9% to 10%। তাহলে এটা কি? ইন্টারভেল এস্টিমেট। একটা ইন্টারভেল, একটা রেঞ্জ বলা হইলো, যে রেঞ্জের মধ্যে আসার সম্ভাবনা এত পার্সেন্ট।
Confidence interval is a range for which we can assert with a given probability 1 minus alpha. So 1 minus alpha is called the degree of confidence. So 1 minus alpha কে কি বলা হয়? Degree of confidence that it will contain the parameter it is intended to estimate. This measure is often referred to as percentage confidence interval for the parameter. So প্যারামিটারের জন্য সার্টেন, এই যে আমরা বললাম যে 95%, ঠিক আছে? এই যে আলফা, এই আলফাটাকে বলা হয় হচ্ছে সিগনিফিকেন্স। সো 1 মাইনাস আলফা হচ্ছে কনফিডেন্স। সো আমরা 95% কনফিডেন্ট যে আমাদের অ্যাভারেজ রিটার্ন উইল বি 9 to 10%। তো এই যে 9 to 10%, দ্যাট ইজ দ্য ইন্টারভ্যাল। আর আমরা যে 95% প্রবাবিলিটি বলছি, দ্যাট ইজ দ্য কনফিডেন্স। আর এই যে 5% পসিবিলিটি যে এটা হয়তো এই রেঞ্জের মধ্যে হবে না, দ্যাট ইজ কল্ড সিগনিফিকেন্স। ওটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। দ্য অ্যাভারেজ রিটার্ন পয়েন্ট এস্টিমেট অফ 60 স্যাম্পল স্টক ইজ 10%। সো অ্যাভারেজ রিটার্ন কত? 10%। তার মানে এক্স বার হচ্ছে 10%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%। তার মানে এস এক্স হচ্ছে আপনার 5%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হচ্ছে 5%। স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন ইজ 0.65। স্ট্যান্ডার্ড এরর কত? 0.65। এস এক্স বার ইজ 0.65। এটা আমরা কিভাবে বের করছি? এস এক্স বার ইকুয়াল টু আমাদের পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। সো পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 5%। তো এখান থেকে আমরা একটু আগে ক্যালকুলেট করলাম না? হ্যাঁ, এই যে একটু আগে আমরা ক্যালকুলেট করেছিলাম 5 ডিভাইডেড বাই রুট ওভার 60, দ্যাট ওয়াজ 0.65। তো এই ইনফরমেশন গুলো আমাকে দেয়া আছে। এরপরে কি বলছে? ফর ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন 90% কনফিডেন্স ইন্টারভ্যাল, অর্থাৎ 90% প্রবাবিলিটি কত হবে? সেটা হবে হচ্ছে 10% প্লাস মাইনাস 1.65 ইন্টু 0.65। Why? Because that is the standard error, তাই তো? সো আমরা এর আগে যখন নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, তখন আমরা জানি যে 90% ডেটা কোথায় থাকে? 90% ডেটা লাইজ উইদিন 1.65 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেফট অ্যান্ড রাইট। লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম। সো আমরা এখানে দ্যাট মিনস হচ্ছে আমরা 90% কনফিডেন্ট যে আমাদের স্যাম্পলটা কোথায় হবে? 1.65 স্ট্যান্ডার্ড এরর লেফট ও রাইট। তার মানে আমরা যদি এটাকে বের করি, কত আসতেছে? যে 90% কনফিডেন্স যে এটা হবে হচ্ছে 8.93% থেকে 11.07%। তার মানে 8.93 আর 11.07, আর এভারেজ কত? 10। তার মানে 8.93 থেকে 11.07 এর মধ্যে হওয়ার পসিবিলিটি বা আওয়ার কনফিডেন্স ইজ 90%। তার মানে 10% সিগনিফিকেন্স হচ্ছে যে 10% পসিবিলিটি আছে যে এই রেঞ্জের মধ্যে হবে না। বাট 90% কেসে
ইট উইল বি ইন দিস রেঞ্জ। যখন আমরা এই কনফিডেন্সটাকে আরো বাড়াতে চাই, যে আরো বেশি কনফিডেন্টলি আমরা বলতে চাই, তখন কি হবে? কনফিডেন্স বাড়াইতে গেলে আমাকে রেঞ্জটা বাড়াইতে হবে, তাই তো? ধরেন আপনার জিডিপি সম্পর্কে আপনি ফোরকাস্ট করছেন, ফোরকাস্ট করতে গিয়ে আপনাকে যদি বলে যে 95% শিওর হয়ে বলেন, একটা রেঞ্জ দেন, তখন কি হবে? আপনি একটু বড় রেঞ্জ দিবেন, তাই না? কেন? কারণ হচ্ছে আপনি 95% শিওরিটি দিতে গেলে রেঞ্জটা একটু বড়ই হইতে হবে। যদি আপনাকে 100% শিওরিটি দিতে যায়, সেটা দিতে পারবেন না, কিন্তু 99% শিওরিটিও দিতে যান, তাহলে কি হবে? আপনাকে একটা বড় রেঞ্জে দিতে, এমনও বলতে দিতে পারে যে 1 to 15% এর মধ্যে। বাট আপনাকে যদি একটু ছাড় দেয়া হয়, যদি বলা হয় যে ঠিক আছে, আপনি মোটামুটি আপনি 90% কনফিডেন্ট একটা রেঞ্জ দেন, তখন আপনি মোটামুটি একটা রেঞ্জ দিতে পারেন, হয়তো বা বললেন যে ইট উইল বি অ্যারাউন্ড 4 to 6%, বা এরকম একটা রেঞ্জ আপনি দিলেন। তার মানে হচ্ছে আপনি যত বেশি হচ্ছে গিয়ে এররের চান্স রেখে দিবেন, তত হচ্ছে আপনি পিন পয়েন্টিং করতে পারবেন, বা আপনার রেঞ্জটা একটু ছোট রেঞ্জের মধ্যে আপনি ফোরকাস্টটা দিতে পারবেন। মানে আমার কনফিডেন্স যদি বাড়াইতে হয়, যে আমি যদি বেশি শিওর হয়ে বলতে হয়, তাহলে আমাকে একটু বড় রেঞ্জে বলতে হবে, ঠিক আছে? রেঞ্জটা একটু বড় হইতে হবে, না হলে আপনার আমার যে ফোরকাস্টিং, সেটা ওই অতটা প্রবাবিলিটি কাভার করবে না। ফর ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ডেটা, ওটা হচ্ছে স্যাম্পল মিনের জন্য বললাম, যে পপুলেশন ডেটা যদি হয়, similar for sample data, just replace the sample standard deviation. Sample standard deviation এর পরিবর্তে আমরা কি করব? পপুলেশনের, অর্থাৎ স্ট্যান্ডার্ড এররের পরিবর্তে আমরা যেটাকে ইউজ করব, সেটা হচ্ছে আমাদের পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইউজ করব। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে দেখেন, আমাদের ফুল পপুলেশনের ক্ষেত্রে আমাদের 90% কনফিডেন্স ইন্টারভেল ইজ মাচ মাচ হায়ার। 95% তো আরো বেশি হায়ার, বিকজ হচ্ছে কি আমাকে আরো বেশি শিওর হতে হচ্ছে। Next, LOS. Calculate and interpret a confidence interval for a population mean given a normal distribution. বলা আছে কি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আপনাকে দেয়া আছে, সেখান থেকে আপনাকে কনফিডেন্স ইন্টারভেল বের করতে হবে with a known population variance, unknown population variance, unknown population variance and a large sample size. তো কয়েকটা আপনাকে সিনারিও, ডিফারেন্ট সিনারিওতে আপনি কিভাবে আসলে কনফিডেন্স ইন্টারভেলটা বের করবেন। আমরা কনফিডেন্স ইন্টারভেলের কথা বললাম, কিন্তু সেটা আসলে আমরা কিভাবে বের করে থাকি। সো এটার ফর্মুলাটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল ফর নর্মাল র্যান্ডম ভেরিয়েবল ইজ মিন প্লাস মাইনাস রিলায়েবিলিটি ফ্যাক্টর ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো মিনটাও আমরা জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও জানি, রিলায়েবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ আমরা কোনটা ইউজ করব রিলায়েবিলিটি ফ্যাক্টর হিসেবে? আমরা কি এখানে দিস ওয়ান ইজ রিলায়েবিলিটি ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে আমরা এটা কোনটা ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাতে যাব, সেটার জন্য যদি আমাদের এমন হয় যে ডিস্ট্রিবিউশনটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, ভেরিয়েন্সটা আমাদের নোন, সেক্ষেত্রে আমরা যেটা করব, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং নোন যদি ভেরিয়েন্স হয়, সেক্ষেত্রে আমরা স্মল স্যাম্পল লেস দেন 30 হলেও আমরা জি স্ট্যাটিস্টিক্স ইউজ করব, লার্জ স্যাম্পল হলেও আমরা জি স্ট্যাটিস্টিক্স ইউজ করব। যদি আমাদের ভেরিয়েন্স আননোন হয়, অলদো ইট ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা টি স্ট্যাটিস্টিক্স ইউজ করব। আর লার্জ স্যাম্পলের ক্ষেত্রে আমরা আমাদের জাজমেন্ট ইউজ করতে পারি, সামটাইমস আমরা টি স্ট্যাটিস্টিক্স ইউজ করি, সামটাইমস আমরা জি স্ট্যাটিস্টিক্সও ইউজ করতে পারবো। নন নর্মাল, যদি ডিস্ট্রিবিউশনটা নর্মাল না হয়, তাহলে আমাদের ভেরিয়েন্সটা নোন হইলে
এনিওয়ে যদি নন নর্মাল হয় তাহলে হচ্ছে আমরা লেস দেন 30 স্যাম্পল নিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। সো লেস দেন 30-তে আমরা ইউজই করতে পারবো না। কিন্তু মোর দেন 30 যদি হয়, নন নর্মাল হলে আমরা স্টিল নোন ভেরিয়েন্সের ক্ষেত্রে জি স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি, আর আননোন ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা টি স্ট্যাটিস্টিক্স ইউজ করব। এখন আমরা আসি রিস্যাম্পলিং। ডেসক্রাইব দ্য ইউজ অফ রিস্যাম্পলিং, বুটস্ট্র্যাপ, জ্যাকনাইফ টু এস্টিমেট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক্স। সো রিস্যাম্পলিংটা কি? রিস্যাম্পলিংটা হচ্ছে অল্টারনেটিভ মেথড টু এস্টিমেট স্ট্যাটিস্টিক্যাল এরর। স্ট্যাটিস্টিক্যাল এররটা আমরা আগে কিভাবে বের করেছিলাম? এস এক্স বার ইকুয়াল টু ডিভিশন রুট ওভার এন। সো এইটা ছাড়া আমরা আসলে কিভাবে বের করতে পারি? ডিফারেন্ট মেথড হচ্ছে রিস্যাম্পলিং। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিস্যাম্পলিং ইউজ করতে পারি, যেটা হচ্ছে একটা কম্পিউটেশনাল টুল which repeatedly draws samples from the original observed data sample for a statistical inference of population parameter. সো আমরা রিপিটেডলি নর্মালি কম্পিউটার ইউজ করে বা একটা টুলস ইউজ করে আমরা কি করব, যে পপুলেশন থেকে রিপিটেডলি কয়েকবার স্যাম্পল কালেক্ট করব। স্যাম্পল কালেক্ট করে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, অর্থাৎ হচ্ছে কয়েকবার স্ট্যাটিস্টিক্সটা নিলে পরে আমরা যেটা হবে যে উইল বি এবল টু ফাইন্ড আউট যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল এররটা বা কিরকম। সো এটার একটা মেথড হচ্ছে, রিস্যাম্পলিং এর মেথড হচ্ছে জ্যাকনাইফ, বুটস্ট্র্যাপ, দুইটা মেথড আছে। তো জ্যাকনাইফটা কি? ক্যালকুলেট মাল্টিপল স্যাম্পল মিনস which is one observation removed and calculate standard deviation of these means. সো আমরা স্যাম্পলের মিন বের করব, একটা করে অবজারভেশন বাদ দিয়ে তারপরে কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। সো আমাদের আসলে এটা করতে হবে না, যেটা হচ্ছে কি আমাকে জানতে হবে যে দিস ইজ দ্য থিং উই নিড টু ডু। বুটস্ট্র্যাপটা কি? টেক মেনি স্যাম্পল সাইজ n, many samples of size n, calculate their sample mean and calculate standard deviation of these means. সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, বুটস্ট্র্যাপের ক্ষেত্রে অনেকগুলো স্যাম্পল নেবেন সার্টেইন একটা সাইজ, স্পেসিফিক সাইজের, এন্ড দেন সেখান থেকে আপনি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করবেন, সেটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ। তার মানে এখানে একটা একটা করে অবজারভেশন রিমুভ করার বিষয়টা নাই। Last LOS. Describe the issues regarding selection of appropriate sample size, data snooping bias, sample selection bias, survivorship bias, look ahead bias, time period bias. সো আমরা যখন স্যাম্পল কালেক্ট করি তখন আসলে আমরা বেশ কিছু বায়াসের মধ্যে পড়ি, সেই বায়াস গুলো আমরা এখানে আলোচনা করবো। ফার্স্ট থিং ইজ ইস্যুস, যে স্যাম্পলের ক্ষেত্রে, স্যাম্পল সাইজের ক্ষেত্রে আমাদের কি ইস্যুগুলো আমরা মেইনলি ফেস করি। তিনটা মেইন ইস্যু। একটা হচ্ছে নিড ফর প্রিসিশন, দ্য রিস্ক অফ স্যাম্পলিং ফ্রম মোর দেন ওয়ান পপুলেশন। আমরা একটা স্পেসিফিক পপুলেশনের আমরা প্যারামিটার বের করতে চাচ্ছি, কিন্তু একটা পপুলেশনের জায়গায় দেখা গেল যে আমরা সামহাউ ডিফারেন্ট পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করে ফেললাম, দ্যাট ইজ অলসো এ রিস্ক। তাহলে কি হবে, আমাদের এটা বায়াসড হয়ে যেতে পারে। এক্সপেন্সেস অফ ডিফারেন্ট স্যাম্পল সাইজেস, স্যাম্পল সাইজ গুলো ডিফারেন্ট হইতে পারে। তো ডিফারেন্ট হইতে পারে, কি হইতে পারে, স্যাম্পল সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে। এখন বড় স্যাম্পল কালেক্ট করতে গেলে কি হয়, খরচ অনেক বেশি পড়ে। আর একটা হচ্ছে কি, আপনি যদি স্যাম্পল কম নেন সেক্ষেত্রে কি হবে, আপনার এররের পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। সো দেয়ার নিড টু বি এ ট্রেড অফ। তাহলে আপনাকে কি হচ্ছে, খরচ এবং হচ্ছে টলারেন্স, এই দুইটার মধ্যে একটা ফাইন পয়েন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে দেন আপনি ডিসাইড করবেন যে আপনার স্যাম্পল সাইজটা আসলে কতটুকু হবে। এখন স্যাম্পলের ক্ষেত্রে বায়াস গুলা কি কি হইতে পারে। স্যাম্পল ডাটা ইন ইনভেস্টমেন্ট ক্যান হ্যাভ ভ্যারাইটি অফ প্রবলেমস, এটা ইনভেস্টমেন্ট ডাটা রিলেটেড। এক নম্বর হচ্ছে ডাটা স্নুপিং বায়াস। এটা কি, এটা তখনই হয় যখন হচ্ছে আপনি একই স্যাম্পলের উপরে বারবার টেস্ট করতে থাকেন। তাহলে কি হয়,
আপনি যেহেতু একই স্যাম্পলের উপরে বারবার টেস্ট করছেন, আপনার রেজাল্ট গুলো সব সেম টাইপের আসবে, সো দ্যাট আপনার বায়াস এস্টিমেট চলে আসতে পারে। স্যাম্পল সিলেকশন বায়াস, স্যাম্পল আর নট রিয়েলি র্যান্ডম। আপনি আপনি ঢাকা শহরের মানুষের ইনকামের একটা সার্ভে করতে গেলেন, তো আপনি একটা টিম মাঠে নামায় দিলেন, আপনার অফিস ধরেন হচ্ছে গুলশানে। ওরা কি করবে, দেখা যাবে যে খুব বেশি কষ্ট করবে না, গুলশানের আশেপাশে যে কটা পাচ্ছে ওগুলা থেকে কালেক্ট করে ফেলবে। অথবা দেখা যাচ্ছে যে সে হচ্ছে কিছু জায়গায় অ্যাক্সেস পাচ্ছে না, তো সেখানে আর কষ্ট করে যাবে না, বিকজ তার তো আসলে স্যাম্পল কালেক্ট করতে হবে, রাস্তার মধ্যে দাঁড়ায় কয়েকটা কালেক্ট করতে পারলেই তার হয়ে গেল। এটাই হচ্ছে আপনার, তখন কি হয়, তখন আসলে বিষয়টা ট্রুলি র্যান্ডম হয় না। Survivorship bias occurs if companies are excluded from the analysis because they have gone out of the business or because of reasons related to poor performance. So যদি এমন হয় যে আপনি এখন আসলে কোনো একটা প্যারামিটারের জন্য আপনি স্যাম্পলটা কালেক্ট করছেন, এখন যেই সকল বিজনেস বন্ধ হয়ে গেছে, যেসব কোম্পানি আসলে লিকুইডেশনে চলে গেছে, ওদের ডাটাটা এখন আর কি অ্যাভেলেবল নাই, অথবা পুয়ার পারফরমেন্সের কারণে তারা হয়তো ডেটা দিতেও ইন্টারেস্টেড না, তখন কি হয় যে আপওয়ার্ড একটা বায়াস তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। লুক এহেড বায়াস exists if model uses data not available to the market participants at the time of the market participants act in the model. সো আপনি মডেলটা যখন তৈরি করছেন, ধরেন আপনি এখন মডেলটা তৈরি করছেন, সো এখন আপনি যে ইনফরমেশন গুলা জানেন, সেই ইনফরমেশন হচ্ছে 5 বছর আগে এই যে করোনা ভাইরাস আসবে 2020-এ, এটা তো আসলে এস্টিমেটেড ছিল না, কেউ জানতো না, কেউ প্রিডিক্ট করতে পারে নাই, তাই না? বাট এখন এসে যদি আপনি একটা মডেল তৈরি করেন, যে মডেলটা সুপার রেজাল্ট দিচ্ছেন, কিসের উপরে বেস করে, লাস্ট 5 ইয়ার্স এর ডেটার উপরে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে দেখলেন যে সুন্দর আপনার রেজাল্ট আসতেছে, তাহলে দেয়ার মেবি লুক এ হিট বায়াস, বিকজ আপনি এখন যখন মডেলটা তৈরি করছেন, আপনি জানেন যে 2020-এ কি ছিল, করোনা ভাইরাস আসছে, ঠিক আছে, প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, তাই 2020-এ, আর 2022-এ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তো এই জিনিসগুলো কি আপনি এখন জানেন, তো জানার ফলে কি হচ্ছে, আপনার মডেলের মধ্যে ওই বিষয়গুলা বিল্ট ইন হয়ে গেছে। কিন্তু আপনি যদি সেই মডেলটাই আরো 5 বছর আগে তৈরি করতেন, আপনি হয়তো এই বিষয়গুলোকে কনসিডার করতেন না। এটা কি বলে হচ্ছে লুক এহেড বায়াস। অর্থাৎ আপনি যেই ডেটার উপরে আপনার মডেলটা অ্যাপ্লাই করছেন, সেই ডেটাটা যখন প্রডিউস হয়েছে ওই সময়টাতে কিছু ইনফরমেশন অজানা ছিল, যা এখন আপনার জানা। টাইম পিরিয়ড বায়াস is present if time period used makes the result time period specific, or if the time period used includes a point of structure change. যদি এমন হয় যে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ ওই সময়টা ওর মধ্যে চলে আসে, তখন কি হয় যে আপনার যে ডাটাগুলো তখন একটা সিগনিফিকেন্ট শিফট হয়, নর্মালি রেজাল্টে হয় আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, একটা সিগনিফিকেন্ট শিফট হয়। এই শিফটটা অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের ডেটাকে বায়াস করে ফেলতে পারে।